আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সবাই অনেক, অনেক, অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে নিয়ে। তো এখন এই পশ্চিমবঙ্গ যে রাজ্যটা আছে এটা কিন্তু একসময় আমাদের বাংলাদেশের আ একটা অংশ ছিল আরকি। মানে আমাদের একসময় বাংলা কিন্তু অবিভক্ত বাংলা ছিল একসময়। যে বাংলাতে বাংলা ছিল, পশ্চিম বাংলা ছিল, বাংলাদেশ ছিল, ত্রিপুরা ছিল, আসাম ছিল, হ্যাঁ? তারপরে আ এগুলো মোটামুটি এই অংশগুলো ছিল আরকি। তো এই ১৯৪৭ সালে যখন দেশ ভাগ করা হয় তখন এই পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যায় আরকি। তো এখানে এই পশ্চিমবঙ্গ যখন ভাগ করা হয় তখন কিন্তু একটা আম ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রটা কিরকম? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ যে জেলাটা আছে, আ মালদহ যে জেলা আছে, নদীয়া যে জেলা আছে, এই ৩ টা জেলা কিন্তু মুসলিম মেজরিটি ছিল আরকি। পশ্চিম মুর্শিদাবাদ ছিল 56% মুসলিম আরকি। তারপরে নদীয়াতে ছিল 61% মুসলিম। আর মালদাতে ছিল 56% মুসলিম। তো যখন দেশভাগের সিরিল র্যাডক্লিফ সরি তো সিরিল র্যাডক্লিফ উনি ব্রিটিশ একজন আইনজীবী। তো উনি যখন এ বাংলা ভাগাভাগি করলেন তো তখন উনি করলেন কি? কলকাতা বন্দরকে একটা সুবিধা দেওয়ার জন্য যে কলকাতা বন্দরের যে নদীর যে ফ্লোটা আছে, একটা বন্দরকে আ আ বন একটা বন্দরকে যখন আপনি সচল রাখতে চাইবেন তখন আপনাকে একটা নদীর সঙ্গে যে কানেকশন, সেই কানেকশনটা ঠিক রাখতে হবে। সো এই নদীর সঙ্গে যে কানেকশনটা এটা ঠিক রাখার জন্য পদ্মা নদী যেটা ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা নদী হিসেবে পরিচিত। তো এই গঙ্গা নদীর ফ্লোটাকে ঠিক রাখার জন্য গঙ্গা নদীর ফ্লোর সঙ্গে কলকাতা বন্দরের যে ইয়া কানেকশন এটা ঠিক রাখার জন্য উনি করলেন কি মুর্শিদাবাদ যে জেলা আর এখানে গঙ্গা নদীতে মূলত আম ইন্ডিয়ার কন্ট্রোল, ঠিক আছে? যে ফারাক্কা যে ব্যারেজটা আছে, ফারাক্কা ব্যারেজটা ওই সময় ছিল না। তো ফারাক্কার ওখান থেকে কন্ট্রোল করার জন্য এই মুর্শিদাবাদ জেলাটাকে কিন্তু আ এ এ প পশ্চিমবঙ্গে দিয়ে দেওয়া হলো আরকি। মানে মুর্শিদাবাদ কিন্তু মুসলিম মেজরিটি ছিল। তো সিরিল র্যাডক্লিফ যখন উনি ম্যাপ আ উনি যখন এই কাটাকাটি করছিলেন আরকি, ভাগাভাগি করছিলেন। তো উনার কাছে ছিল যে ১৯৪১ সালের ডেমোগ্রাফি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের আ ডেমোগ্রাফি ছিল। যেটা দিয়ে আম উনি ওইটা দিয়ে উনি আ দেখে যে কোন মুসলিম মেজরিটি কোথায়, হিন্দু মেজরিটি কোথায়, এই অংশগুলো দেখে কিন্তু আ এটা ভাগাভাগি করছিলেন আরকি। আ সে অনুযায়ী উনি ফার্স্ট এ যে ভাগাভাগি করছিলেন, সেখানে মুর্শিদাবাদকে উনি পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করছিলেন। মালদহ জেলাকে করছিলেন পূর্ব পাকিস্তানের সঙ্গে। এরপরে নদীয়া জেলাকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করছিলেন। আর বাংলাদেশের খুলনা জেলাকে করছিলেন ইন্ডিয়ার সঙ্গে। আর হ্যাঁ, পার্বত্য চট্টগ্রাম এটাও ইন্ডিয়ার অ্যাজ ইউজুয়ালি পড়ার কথা ছিল আরকি। তো যখন এটা করা হইলো তো ইভেন মজার ব্যাপার হচ্ছে ভারতের যেমন ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। যখন আম এম ও এ এ উনি যখন ভাগাভাগি করলেন তখন কিন্তু এই আ মা মুর্শিদাবাদ, মালদহ জেলা এবং নদীয়া জেলা এই ৩ টা জেলাকে কিন্তু ওই সময় যেহেতু পূর্ব পাকিস্তান পড়ছিল, সো এই জেলাগুলো কিন্তু তখন স্বাধীনতা আ আ ওখানে কিন্তু ভারতের পতাকা ওড়ে নাই, ওখানে পাকিস্তানের পতাকা উড়েছিল আরকি। তো যাই হোক এরপরে আবার এখানে একটা ষড়যন্ত্র তৈরি হলো যে মুর্শিদাবাদ যদি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন দেখা যাবে যে মুর্শিদাবাদের যে ওই কন্ট্রোল ফারাক্কা ব্যারেজের যে কন্ট্রোল এই ফারাক্কা বাঁধ ওই যে আপনার গঙ্গা নদীর যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা বাংলাদেশের কাছে পূর্ব পাকিস্তানের কাছে চলে যাবে। তো এটা থেকে বাঁচার জন্য ফার্স্ট কাজটা করা হলো কি মুর্শিদাবাদ জেলাকে ভারতের সঙ্গে যুক্ত করা হলো। এখন মুর্শিদাবাদ জেলাকে যদি ভারতের সঙ্গে যুক্ত করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের তো ক্ষতি হয়ে যাচ্ছে। যে বাংলাদেশে তখন কি করা হলো? স্লাইটলি মেজরিটি ছিল আ আ খুলনাতে। ঠিক আছে? খুলনাতে হিন্দুরা ছিল 51% আর মুসলিমরা ছিল 49%। তো সামান্য 2% বেশি ছিল হিন্দুরা। তো না সরি 2% না 1% হবে আরকি। 49 পয়েন্ট কত সামথিং আরকি। তো আ তো এটা করল কি তখন আবার খুলনাকে দেয়া হলো পূর্ব পাকিস্তানে। আর মুর্শিদাবাদকে দেয়া হলো আ ভারতে আরকি। তো সেটা ঠিক আছে আমি মানলাম, মেনে নেওয়া গেল। তো দেন কি করা হলো নদীয়া জেলাকে। নদীয়া জেলাকে তাহলে কেন কাটা হলো আমি বুঝলাম না। যখন আপনার আম
ইয়াতে আপনার ইন্ডিয়াতে যখন ডেমোগ্রাফি যেটা 1941 সালে যে ডেমোগ্রাফি সেখানে যশোর এগুলোতে যশোর তারপরে আম, দিনাজপুর এগুলোতে কিন্তু সিক্সটি সিক্সটি 60% ছিল যশোরে ছিল 60% মুসলিম মেজরিটি। সো যশোরকে কিন্তু পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তাহলে যদি যশোরকে 60% মুসলিম মেজরিটি হওয়ার পরেও যদি পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয় তাহলে 60% মুসলিম মেজরিটি ছিল নদিয়া জেলাতে, তাহলে সেটাকে কেন ইয়াতে ভারতে যুক্ত করা হলো? এটা তো একটা হাস্যকর একটা ব্যাপার। তো এই হাস্যকর ব্যাপারটা ঘটানো হলো কি নদিয়াকে আচ্ছা এখানে নদিয়াকে পুরোটা যুক্ত না করে কিছু অংশকে যেমন কুষ্টিয়া, মেহেরপুর এবং কুষ্টিয়া, মেহেরপুর আর কি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এই ৩টা জেলা এই মহকুমাকে মানে ৩টা এখানে ছিল ৫টা মহকুমা। ৫টা মহকুমা বলতে ছিল ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, তারপরে রানাঘাট আর কৃষ্ণনগর। এই ৫টা মহকুমা ছিল। তো এই নদিয়া জেলার এই ৫টা মহকুমার মধ্যে ৩টা মহকুমা পূর্ব পাকিস্তানকে দিয়ে বাকি ২টা মহকুমা ইয়াকে দেওয়া হলো, ভারতকে দেওয়া হলো, পশ্চিমবঙ্গে দেওয়া হলো। কিন্তু এখানে কথা আছে, এখানে যে রানাঘাট আর কৃষ্ণনগর যে মহকুমা, এই মহকুমা দুটো আবার কি ছিল? হ্যাঁ, আয়তনে বড় ছিল। তো যখন ভাগাভাগি করা হলো তো দেখা গেল যে আ আ ভাগাভাগি করে তারপরে কিন্তু ২ ভাগের ৩ ভাগের ২ অংশ কিন্তু ভারতে চলে গেল। আর একটা অংশ আসলো পূর্ব পাকিস্তানের দিকে। যদি এটা সম্পূর্ণ ইলিগাল একটা কাজ করছে। কারণ এখানে ওখানে মুসলিম মেজরিটি ছিল নদীয়াতে। সো এটা কোনোভাবেই ভারতে যাওয়ার কথা না। যেহেতু যশোর জেলাটা মুসলিম মেজরিটি হওয়া 60% মুসলিম মেজরিটি ছিল, তারপরেও এটা পূর্ব পাকিস্তানে চলে আসছে। তো তাহলে নদীয়া কিভাবে 61% মুসলিম মেজরিটি থাকা পরেও আ ভারতে দিল আরকি। এরপরে মালদহ যে জেলাটা আছে, মালদা জেলাতে করলো কি? মালদা জেলাতে ছিল সম্ভবত ১৭টা ইয়া ছিল আরকি ব্লক বা ওই যে মহকুমা যেগুলো থানা ছিল। ১৭টা থানা ছিল মালদা জেলাতে। তো এই ১৭টা থানা এটা মালদা জেলা কিন্তু 56% মুসলিম মেজরিটি ছিল। 56% আমি আবারও বলতেছি। তো 56% মুসলিম মেজরিটি থাকা সত্ত্বেও মালদা জেলার ১১টা থানা ভারতকে দিয়ে দেওয়া হলো। যেটা সম্পূর্ণ আ অযৌক্তিকভাবে, এটা সম্পূর্ণ অযৌক্তিকভাবে দেওয়া হয়েছে। এখানে একটা অযৌক্তিকভাবে দেওয়া যৌক্তিকতা ছিল যে এখানে কিছু হিন্দু মেজরিটি ছিল আম, থানাতে আর কি। তো যেমন আপনি যদি মালদাতে দেখেন মালদার ৫টা ব্লক ছিল, ৫টা থানা ছিল যেগুলোতে হিন্দুরা মেজরিটি। তো এই থানাগুলো ভারতে যুক্ত করতে পারতো, ঠিক আছে, হিন্দু মেজরিটির যে থানাগুলো ছিল এগুলো ভারতে যুক্ত করতে পারতো। বাট সেটা না করে ওরা করলো কি মুসলিম মেজরিটির যে থানাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিল ভারতকে। যেমন আপনি মালদা জেলার যদি কালিয়াচক, এখন তো ব্লক করছে মনে হয় জানি না, ব্লক 1 ব্লক 2 এরকম করছে। কালিয়াচক, তারপর আপনার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, হ্যাঁ আমি এগুলো আমার পরিচিত অনেক আছে এখানে। সো তাদের মাধ্যমে জেনেছি। তো কালিয়াচক, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এই জায়গাগুলো কিন্তু মুসলিম মেজরিটি এরিয়া। তো এই জায়গাগুলো বাংলাদেশকে বা পূর্ব পাকিস্তানকে না দিয়ে সেই সময়কে পূর্ব পাকিস্তানকে না দিয়ে তারা কি হলো এগুলোকে দিয়ে দিল কাকে? ভারতকে বা পশ্চিমবঙ্গে ফেললো আর কি। ১১টা থানা পশ্চিমবঙ্গে দিয়ে দিল। আর বাকি ৫টা থানা আহ, গোমস্তাপুর, তারপরে উম, শিবগঞ্জ, তারপরে নাচল আর ভোলাহাট, এই এই ৫টা থানাকে আরেকটা যেন কি যেন, তো এই ৫টা থানাকে করলো কি পূর্ব পাকিস্তানের সঙ্গে যে যুক্ত করলো, যেটা বর্তমানকার চাঁপাইনবাবগঞ্জ জেলা আর কি। বর্তমানে এটা পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হয়েছে। তো যাই হোক এভাবে কিন্তু বাংলাদেশকে পুরোপুরি ঠকানো হয়েছে। আমাদের যে প্রাপ্য যে অংশটা সেটা আমাদেরকে না দিয়ে ওরা কি করছে এইভাবে মুসলিম মেজরিটি আমাদের দেশ ভাগ করা হয়েছিল হিন্দু মুসলিম মেজরিটির ভিত্তিতে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জায়গাগুলো থাকবে সেগুলো পূর্ব পাকিস্তানে যাবে, হিন্দু মেজরিটির যে জায়গাগুলো থাকবে সেগুলো ভারতে পড়বে। তো এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে তো বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। আপনারা যদি ১৯৪১ সালের ওই যে চার্ট যেটা আছে ইন্ডিয়ান সেন্সাসটা যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু ঢাকা হোক বা আপনার এই যে জেলাগুলো ছিল ঢাকা হোক, তারপরে ওই সময় ছিল বৃহত্তর আরকি, বড় জেলা ছিল। এখন তো ভেঙে ছোট করা হচ্ছে। তো বৃহত্তর যে ঢাকা জেলাটা ছিল এটা মুসলিম মেজরিটি ছিল। তারপর চট্টগ্রাম যে জেলাটা ছিল এটা মুসলিম মেজরিটি ছিল। কুমিল্লা জেলা ছিল, কুমিল্লা মুসলিম মেজরিটি ছিল। বরিশাল ছিল, এটা মুসলিম মেজরিটি ছিল। বরিশালের নাম সেই সময় ছিল বাকেরগঞ্জ, সেটা মুসলিম মেজরিটি ছিল। তারপর খুলনা যে জেলাটা ছিল, খুলনা যে জেলা এটাও মুসলিম মেজরিটি ছিল।
তারপর যশোর জেলা মুসলিম মেজরিটি ছিল, দিনাজপুর জেলা মুসলিম মেজরিটি ছিল, তারপরে বগুড়া জেলা মুসলিম মেজরিটি ছিল, তারপরে আপনার পাবনা জেলা মুসলিম মেজরিটি ছিল, রাজশাহী জেলা মুসলিম মেজরিটি ছিল। তাহলে দেখা যাচ্ছে যে ওই সময় যে ১৬টা জেলা ছিল অবিভক্ত বাংলার ১৬টা জেলা, এই ১৬টা জেলার মধ্যে এই যে মুসলিম মেজরিটি যে জেলাগুলো ছিল সেগুলো কিন্তু ঠিকই কিন্তু পূর্ব পাকিস্তানে দেওয়া হয়েছে। বরঞ্চ ৩টা যে মুসলিম মেজরিটি জেলা ছিল নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এখানে ভেঙে ফেলা হয়েছে। মুর্শিদাবাদ তো পুরোটাই দিয়ে ফেলা হয়েছে ভারতকে। আর মালদা আর নদিয়াকে ভেঙে বেশি পোর্শনটা দেওয়া হয়েছে ভারতকে, আর কম পোর্শনটা দেওয়া হয়েছে বাংলাদেশকে। আচ্ছা, তো এইখানে এরপরে প্রশ্ন আসবে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। আচ্ছা, পার্বত্য চট্টগ্রামের বিষয়টা হচ্ছে কি, পার্বত্য চট্টগ্রাম কিন্তু পূর্ব পাকিস্তান যুক্ত হওয়ার কথা ছিল না। হ্যাঁ, এটা পূর্ব পাকিস্তান যুক্ত হওয়ার কথা ছিল না। পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামের অংশ হলো, এটা কিন্তু পাহাড়ি এলাকা, এটা কিন্তু পূর্ব পাকিস্তান যুক্ত হওয়ার কোনোভাবে কথা ছিল না। এখন যেহেতু ওরা ওইখানে কনস্পিরেসি করছে, ওই যে ইয়াতে মালদা কাটলো, নদিয়া কাটলো, সেহেতু ওরা এই এই অংশটাকে পার্বত্য চট্টগ্রাম কে বললো কি, পার্বত্য চট্টগ্রাম জনসংখ্যা খুব কম ছিল ওই সময়। এই সম্ভবত কত ছিল, এখনই তো ১০ লাখের মতো হবে আর কি। তো তখন ছিল আর কি, ধরা যাক ৫ লাখ বা এই টাইপের ৫-৬ লাখ ছিল পার্বত্য চট্টগ্রামে। তো এই পার্বত্য চট্টগ্রামকে তাকে তখন আবার করা হলো কি, আহ, আহ, এটাকে বলা যায় যে কম্পেনসেশন হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে কম্পেনসেশন বলা যায়, কম্পেনসেশন হিসেবে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হলো, যেটা আমার মতে, আমিও মনে করি যে এটা আমার মনে হয় না ঠিক হয়েছে, কারণ এটা ওদের যেহেতু ডেমোগ্রাফি ওদের আলাদা ছিল আর কি। ওরা ছিল উপজাতি আর কি, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ। তো ইভেন ওদের নেতা যারা ছিল তারাও কিন্তু চায় নাই যে পূর্ব পাকিস্তানের সঙ্গে এটা যুক্ত হোক, কারণ পূর্ব পাকিস্তান করেছিল মুসলিম মেজরিটি হিসেবে, যে মুসলিম যে অধ্যুষিত, যেমন কুমিল্লা বললাম না আগে, কুমিল্লা মেনশন করলাম আগে, তো এই জেলাগুলোকে নিয়ে কিন্তু কুমিল্লা, ঢাকা, বাকেরগঞ্জ, যশোর, তারপরে তারপরে ওই যে ময়মনসিংহ, তারপরে হচ্ছে পাবনা, বগুড়া, রাজশাহী, সবগুলোকে নিয়ে কিন্তু করা হলো কি এই পূর্ব পাকিস্তান। তো এখানে পার্বত্য চট্টগ্রাম হওয়ার কোনো কথা না, তারপরও পার্বত্য চট্টগ্রামকে দেওয়া হলো এই কারণে, যাতে ওরা ওই যে ওখানে ইয়া ছিল ওদের আহ, ক্ষতিপূরণ ক্ষতিপূরণ করার জন্য ওরা দিল আর কি। এরপর সিলেটের যেটা হচ্ছে, সিলেটের রেফারেন্ডাম হয়েছিল সে সময়। সিলেট কিন্তু অবিভক্ত বাংলা অংশ হলেও ১৯০৫ সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল তখন কিন্তু সিলেট আসামের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে এই আসাম থেকে আবার সিলেটে ভোটের মাধ্যমে সিলেটকে আবার বাংলাদেশের সঙ্গে যুক্ত করা হয়, এবং সিলেটের লোকজন ভোট দিয়ে সিলেটের ৫টা ছিল মহকুমা। ৫টা মহকুমা ছিল সিলেটের, ৫টা মহকুমার মধ্যে ছিল সুনামগঞ্জ ছিল, দক্ষিণ সিলেট যেটা বর্তমানে সিলেট, তারপর হবিগঞ্জ ছিল, মৌলভীবাজার ছিল, করিমগঞ্জ ছিল। তো এই করিমগঞ্জ, এই ৫টা মহকুমার মধ্যে ৪টা মহকুমা এরা কিন্তু আম, পাকিস্তানের পক্ষে ভোট দিচ্ছিল আর কি, ইয়াতে আহ, এই পাকিস্তানের পক্ষে ভোট দিচ্ছিল যাতে ওরা পাকিস্তানে যুক্ত হয়। আর ইয়াতে মৌলভীবাজার, যেটা ওই মৌলভীবাজার যে মহকুমা, এরা এখানে হিন্দু একটু বেশি ছিল, যার কারণে মৌলভীবাজারে লোকজন সামান্য পরিমাণে বেশি ছিল। ওরা সামান্য পরিমাণে বেশি, ওরা আসামের পক্ষে ভোট দিচ্ছিল, যে ওরা আসামে থাকার পক্ষে। বাট এখানে কথাটা হচ্ছে, এখানে কিন্তু কোনো এরকম কোনো বলা ছিল না যে কোনো মহকুমা যদি ভারতের পক্ষে হোক বা পাকিস্তানের পক্ষে হোক ভোট দেয়, সেক্ষেত্রে আহ, তারা ওই ভারত পাকিস্তান যুক্ত হবে, এমন কোনো নিয়ম ছিল না। এখানে বলা ছিল যে টোটাল যে ভোটটা আসবে, টোটাল যে ভোট হবে, টোটাল ভোটে যে জিতবে, ঠিক আছে, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, করিমগঞ্জ, এই ৫টা মহকুমা মিলে টোটাল যে ভোট আসবে, সেই ভোটে যার পক্ষে যাবে, সেই ভোটটা যদি পাকিস্তানের পক্ষে থাকে তাহলে পাকিস্তানে যুক্ত হবে, সেই ভোটটা যদি ভারতের পক্ষে থাকে তাহলে ভারতে যুক্ত হবে। ঠিক আছে, এরকম একটা কথা ছিল আর কি। এটা গণভোটের আগে এরকম কথা হচ্ছিল। বা কি করা হলো, গণভোট হলো, গণভোটের পরে দেখা গেল যে আহ, সিলেট, যেহেতু সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ আর করিমগঞ্জ, এরা সবাই পাকিস্তানের পক্ষে ভোট দিতে, তো স্বাভাবিকভাবে এটা পাকিস্তান হওয়ার কথা, কিন্তু সেটা না করে ওরা করলো কি, মৌলভীবাজারকে মৌলভীবাজারকে যুক্ত করলো পাকিস্তানের সঙ্গে। তারপরে করিমগঞ্জকে দিয়ে দেওয়া হলো কোথায়, ভারতে চলা হলো, যেটা করা হয়েছে মূলত আসামের সঙ্গে ত্রিপুরার যে যোগাযোগ, এই যোগাযোগটা রক্ষা করার জন্য। যদি দেখা যেত যে এই ৫টা জেলা, এই ৫টা মহকুমা যদি পূর্ব পাকিস্তানে চলে আসে, তাহলে আসাম থেকে অনেক ঘুরে ত্রিপুরা যেতে হয় আর কি, অনেক ঘুরে নাগাল্যান্ড বা এইসব নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অনেক ঘুরে ত্রিপুরা যেতে হবে। তো এটা থেকে রক্ষা করার জন্য করিমগঞ্জকে দেওয়া হলো, ভারতে দেওয়া হলো। তো করিমগঞ্জের
যার কারণে করিমগঞ্জে অনেক মুসলমান পরিবার আমার পরিচিত আছে অনেকে মুসলমান পরিবার ওরা বাংলাদেশে চলে আসছে। আর বাংলাদেশ থেকে অনেক হিন্দু পরিবার চলে গেছে ইয়াতে আর কি, করিমগঞ্জে। সিলেট থেকে গেছে অনেকে, তারপর মৌলভীবাজার থেকে গেছে, তারপরে হবিগঞ্জের থেকে সুনামগঞ্জ থেকে হোয়াটএভার এখানে গেছে আর কি। তো যাই হোক এটা আসলে এটা সবকিছুই তারাই করছে, ভারতেই করা হয়েছে সবকিছু। এটা কিন্তু পরে মানে যার ফলটা ভোগ করতে হচ্ছে বাংলাদেশে। তো এখন আম, এটা 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 গেল। এরপরে যেটা হচ্ছে যে মালদা জেলা, মালদা জেলা গেল। তো এখন বর্তমানে যে কথাটা হইতেছে যে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা একজন পশ্চিমবঙ্গের একজন রাজনীতিবিদ অধীর রঞ্জন চৌধুরী, উনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর যে জায়গাটা, বহরমপুরের উনি মনে হয় এমএলএ, এমএলএ হচ্ছে লোকাল এমপি আর কি। তো উনি সম্ভবত বলছেন যে মুর্শিদাবাদ, মালদা এগুলো নাকি বাংলাদেশ দাবি করতে পারে। বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের কোনো দাবি বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট করা হবে না, কারণ আমরা এত আহ, এরকম না যে ছোট লোক না যে এটা আমাদের ওটা আমাদের এগুলো দাবি করবে। আমরা এগুলো যারা দাবি করে কিন্তু ছোট লোক, ছোট লোক যারা তারা এই ধরনের দাবিগুলো করে যে চট্টগ্রাম নেব, তারপরে চট্টগ্রাম নেব, সিলেট নেব, রংপুর নেব, এগুলো ছোট লোক যারা, ঠিক আছে, ছোট লোকরা এই ধরনের দাবি করে। কারণ ওদের তো ভিখারি, ভিখারিদের ভিখারি আছে না, ভিখারি সারাদিন ভিক্ষা করে, ওরা তো এভাবে ভিক্ষা করে চলে আর কি। যে চট্টগ্রাম নিয়ে নিব, ইয়া নিব, রংপুর নিব, সিলেট নিব, খুলনা নিব, মানে পুরো বাংলা পারলে পুরো বাংলাদেশটা নিব, এই ধরনের আমাদের কখনো বাংলাদেশে, ইভেন বাংলাদেশের মানুষ এই জিনিসটা হয়তো খুব কম মানুষই জানে যে এই ধরনের, এটা আসলে খুব কম মানুষই জানে। তো আসলে বিষয়টা এখন বর্তমানে যেটা হচ্ছে যে এই কিছু পশ্চিমবঙ্গের কিছু ভিখারি আছে, এই ভিখারি গুলো করে কি নিজেরাই ইস্যু তৈরি করে, নিজেরাই সেটা নিয়ে ডিসকাস করে, নিজেরাই আলোচনা করে, নিজেরাই সমাধান করে, নিজেরাই যুক্তি তর্ক দিয়ে, নিজেরাই চিৎকার চেঁচামেচি করে, আবার বাংলাদেশে চাপায়, নিজেরাই আবার সেটা পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে, মানে ওরা সারাদিন পড়ে আছে বাংলাদেশকে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশ, দুপুরবেলাও বাংলাদেশ, রাতেও বাংলাদেশ, ঘুমের মধ্যেও বাংলাদেশ। ওরা শয়নে স্বপ্নে জাগরণে সবকিছু ওরা বাংলাদেশ নিয়ে করে, রিপোর্ট করে। আপনার আপনি পশ্চিমবঙ্গের যদি মিডিয়াগুলো দেখেন, দেখবেন যে ওদের 20টা নিউজ করলে 20টা দিনে হয়তো 20টা নিউজ করতে পারে, তার মধ্যে 17-18টা নিউজের হয় বাংলাদেশকে নিয়ে। মানে বাংলাদেশকে নিয়ে নিউজ করে ওদের পেট চলে আর কি। এতটা বিজারি ওরা, এতটা গরিব অবস্থা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে নিউজ করে ওদের পেট চালাতে হচ্ছে। কারণ ওদের রাজ্যে কোনো ওদের রাজ্যে কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড নাই, কোনো প্রজেক্ট নাই। বাংলাদেশ যেমন বিভিন্ন প্রজেক্টে কাজ হয়, ওখানে প্রজেক্টের কোনো খবর নাই, কোনো সোশ্যাল ওয়ার্কের কোনো খবর নাই, কোনো মেডিকেল নিউজ নাই, কোনো ফ্যামিলি ইস্যু, কোনো আহ, আহ, এটাকে কি বলে টেকনিক্যাল কোনো ইস্যু নাই, কোনো কিছু ইস্যু নাই। জাস্ট ওদের একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মাইনরিটিস উপর নাকি নির্যাতন। Just এটা ছাড়া ওদের আর কোনো ইস্যু নাই। এটা নিয়ে কন্টিনিউয়াস নিউজ করতেছে, টক শো করতেছে। ইভেন টক শো গুলোর মধ্যে কিছু মূর্খ কিছু লোকজন আছে, তথাগত রায় একজন আছে, উনি আরেক মূর্খ একজন, বিজেপির একটা মূর্খ। তো এই মূর্খকে নিয়ে আসে, এই মাথামোটাকে নিয়ে আসে, এই মাথামোটা আবার ওই বাংলাদেশকে নিয়ে পেট চালায়। ও বাংলাদেশ খাবার দিলে হয়তো খায়, বাংলাদেশ যদি খাবার না দেয় তাহলে খাইতে পারে না। তো এরকম কিছু মূর্খ আছে, যেমন ইদানিং নতুন একজন আসছে, অধীর রঞ্জন চৌধুরী। এই এই মাথামোটা একসময় কি ছিল, এই মাথামোটা একসময় কিন্তু আম, ওর কিন্তু মানে ওকে মানুষজন পছন্দ করতো না, ঠিক আছে, ওকে মানুষজন পছন্দ করতো না। তো এখন যেহেতু মানুষজন ওকে পছন্দ করতেছে না, তো নতুন একটা ইস্যু পাই গেছে। তো এই ইস্যুটা পাওয়ার কারণে সে আবার কি করছে এখন, আহ, বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করে দিচ্ছে। মানে সে আমার সে কিছু কিন্তু হয়তো বিজেপিতে জয়েন করতে পারে আই গেস, কারণ যেহেতু সে বর্তমানে যে কংগ্রেস করে, কংগ্রেস তার অবস্থান খুব একটা ভালো না। তো সে হয়তো কিছুদিনের মধ্যে বিজেপিতে জয়েন করবে। তারপরে যে ময়ূর রঞ্জন ঘোষ হচ্ছে, হকার সাংবাদিক। তারপরে হচ্ছে আপনার ওই যে শুভেন্দু অধিকারী, তিন বাটি গরু গোস্ত খাওয়া শুভেন্দু অধিকারী। সে নাকি, আচ্ছা এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইতে হবে, শুভেন্দুকে নিয়ে আমি কথা বলবো। তো তিন বাটি সে নাকি কি মেদিনীপুর জেলার, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার শাহাবুদ্দিনের বাড়িতে যে নাকি সে তিন বাটি গরু গোস্ত খাইছিল। তো হিন্দু হয়েও অ্যাটলিস্ট একটা মুসলিম, আপনি যদি কোনো মুসলমানকে বলেন কখনো যে ভাই আপনি এই যে পোর্কের মাংস যেটা আমরা বলি, পোর্কের মাংস খাবেন কিনা, সে কখনো এই কাজটা করবে না, কখনো না। তাকে যদি জিজ্ঞেস করেন সে কখনো খাবে না পোর্কের মাংস, ঠিক আছে। বাট এই যে হিন্দু, এই কি ধরনের হিন্দু আমি জানি না,
একদম অরিজিনাল যারা যারা হিন্দু তারা কখনোই কিন্তু এই কাজটা করবে না, ঠিক আছে? আমি রেসপেক্ট রেখে বলতেছি, কখনো এই কাজটা করবে না, সে কখনো গরু মাংস খাবে না, অরিজিনাল যে হিন্দু, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা বিশ্বাসের উপর, আপনি যদি আপনার বিশ্বাসের বাইরে কেন যাবেন? আপনি যদি বিশ্বাস করে থাকেন, তো সেখানে আপনার পলিটিক্স হোক বা অন্যান্য সোশ্যাল পলিসি হোক, কখনোই আপনি আপনার বিশ্বাসের বাইরে যাবেন না। বাট সে কি করছে, সে নাকি কোন শামুদ্দিনের বাড়িতে, হ্যাঁ, মুসলিম কোনো লোক হবে হয়তো মেদিনীপুরে, সেখানকার এক বাড়িতে সে ৩ বাটি গরু গোস্ত খাইছে, এবং সে কি করছে, ওই গরু গোস্ত রাতে খাবে এই জন্য বাটিতে করে নিয়ে আসছে আর কি। এটা আবার তাকে চিনে একজন লয়ার আছে, আলী আকবর সাহ, উনি আবার এই জিনিসটা বলতে আর কি। তো এই ধরনের গিরগিটির টাইপের যে লোকগুলো আছে, এরাই কিন্তু বাংলাদেশকে নিয়ে এখন বিচার করে খাচ্ছে আর কি, ঠিক আছে? তো শুভেন্দু অধিকারীর, তারপরে যে মনিরঞ্জন ঘোষ, সাঁতার সাংবাদিক, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এই মানসিক প্রতিবন্ধী করতেছে কি, প্রতিদিন বাংলাদেশকে নিয়ে নিউজ বানাচ্ছে। এই প্রতিবন্ধী প্রতিদিন মানুষকে নিউজ বানাচ্ছে। সে, তারপর স্বর্ণালী একটা মেয়ে আছে, সোনাগাছির পতিতা, এই মেয়েটা সোনাগাছি সুন্দরী সন্তানই হবে, সে হয়তো ওখান থেকে আমার যেটা মনে হয় যে যে রিপাবলিক বাংলা যে চ্যানেলটা আছে, এই রিপাবলিক বাংলা চ্যানেলটা থেকে সম্ভবত কাস্টমার পাঠানো হয়। সে হয়তো সম্ভবত সোনাগাছির সঙ্গে তার একটা রিলেশন আছে সম্ভবত। আমি মনে করি যে হয়তো থাকতে পারে যে সে হয়তো সোনাগাছির সঙ্গে, সে ওখান থেকে কাস্টমার রিপাবলিক বাংলা চ্যানেল থেকে ওই সোনাগাছি হয়তো সে পাঠায় আর কি, আমি যতটুকু জিজ্ঞেস করি এই সোনালী মেয়েটা। তারপর আরেকটা হচ্ছে মাথায় যে কি বলে, টিকি পরে যে ছোট ছোট লেজের মতো, ওই ল্যাজটা, আমি জানি না কি বলে, টিকি সম্ভবত, এই যে পিছনে ল্যাজের মতো থাকে না, একটা সাংবাদিক আছে, সে একটা সাংবাদিক জার্নালিস্ট, সে এভাবে মাথার পিছনে সে টিকি দিয়ে বসে আছে আর কি, ওই যে লেজের মতো দিয়ে। তো এই টিকিটা দিয়ে বলে, তো একে দেখলে পুরো জোকারের মতো লাগে একটা সাংবাদিক। এই শান্তনু সম্ভবত নাম, রিপাবলিক বাংলা চ্যানেলে শান্তনু, এই শান্তনু টিকি, এই শান্তনু টিকটিকিটা করে কি, শান্তনু এই টিকটিকিটা করে কি প্রতিদিন লাফায় এসে, হ্যাঁ, টিকটিকি যেমন দেওয়াল ধরে লাফায়, এই শান্তনু টিকটিকিটা করে কি ইয়াতে লাফায় এসে, ওই চ্যানেলের মধ্যে এসে লাফালাফি করে, ঠিক আছে? তো যাই হোক, এদের লাফালাফি গুলো দেখতে খুবই মজা লাগে, ফানি লাগে। অ্যান্ড তো হচ্ছে যাই হোক, ছোট লোকদের নাচানাচি এগুলো দেখতে ভালো লাগে, ফানি লাগে অনেক। তো নাচানাচি করতে থাকুক, নিজেরাই পরে নিজেরাই